হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে ডাব্লিউপি কনস্টেবলের কিছু পিওয়াইকিউ করাবো। 2020 সালের যে ডাব্লিউপি কনস্টেবল এক্সামটি হয়েছিল সেখানে যেগুলো অঙ্ক এসেছিল সেখান থেকেই আমি কিছু অঙ্ক করাবো। তাই সবাইকে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো, কারণ ধারাবাহিকভাবে আমি এইভাবে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করিয়ে যাব। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন কি ছিল? কোনো নল দিয়ে একটি জলাধার এর 1/3 3 মিনিটে খালি করা যায়। বলছে 1/3, 1/3 কথাটির অর্থ হলো মানে 3/1 ঠিক আছে, এই 3/1 3 মিনিটে যদি খালি করা যায় তাহলে 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে? 1/3 অংশ অর্থাৎ 1/3, 1/3 কথার অর্থ কি? 3/1 কত মিনিটে খালি করা যায়? 3 মিনিটে খালি করা যায়। তাহলে 1 যদি 3 মিনিটে খালি করা যায়, সম্পূর্ণটা কত ভাগ? 3 তাহলে 3 ইন্টু 3 মিনিট সমান সমান কত মিনিট টাইম লাগবে? 9 মিনিট। সম্পূর্ণ অংশ খালি করতে সময় লাগবে 9 মিনিট। ঠিক আছে, তাই 9 মিনিটে সম্পূর্ণ খালি করা যায়। তাহলে বলছে 7.5 মিনিটে কতটুকু খালি করা যাবে। ঠিক আছে, তাহলে 9 মিনিটে খালি করা যায় 1 ইউনিট অর্থাৎ 1 অংশ। এই 3 আমরা জলাধারটি 1 অংশ ধরলাম। ঠিক আছে, মনে করলাম সম্পূর্ণ জল আছে এখানে। ঠিক আছে, একটা জলাধার সম্পূর্ণ জল আছে, সম্পূর্ণ জলাধারকে আমি 1 অংশ ধরে নিলাম। তাহলে 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ খালি হতে সময় লাগে 9 মিনিট। 9 মিনিটে খালি করে 1 ইউনিট অর্থাৎ 1 ইউনিট। তাহলে 1 মিনিটে খালি করবে 1/9 ইউনিট। এবং বলছে 7.5 মিনিটে, 7.5 মিনিট, 7.5 মিনিট মানে কি? 7 দুগুণে 14, 15/2। তাহলে 15/2 মিনিটে খালি করবে 1/9 গুণন 15/2। কাটাকাটি করলে কত হবে? 3 3 9, 3 5 15। তাহলে 5 আর 3 দুগুণে 6 অংশ। ঠিক আছে, 5/6 অংশ, এটাই অ্যান্সার। তাহলে 5/6 অংশ 7.5 মিনিটে খালি করবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো কি আছে। বলছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত আছে 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার অনুপাত দিয়েছে। তাহলে এখান থেকে মোট মুদ্রা কতগুলো? অনুপাতের হিসাবে 5:8:3 অর্থাৎ 16টি মোট মুদ্রা। এবং 50 পয়সার মুদ্রা আছে 5টি, 25 পয়সার মুদ্রা আছে 8টি এবং 10 পয়সার মুদ্রা আছে 3টি। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে প্রথমে বের করে নিতে হবে 50 পয়সার যে মুদ্রা আছে তাহলে টোটাল কত টাকা আছে সেখানে অনুপাতের হিসেবে। তাহলে অনুপাতটা হলো 5:8:3। প্রথমে আছে 50 পয়সার মুদ্রা। 50 পয়সার মুদ্রা আছে কয়টি? 5টি। তাহলে 5 গুণন 50 পয়সা সমান সমান 250 পয়সা আছে। ঠিক আছে, 50 পয়সার মুদ্রা যদি 5 অনুপাত থাকে তাহলে টোটাল টাকা আছে 250 পয়সা। এবং 25 পয়সার মুদ্রা আছে কয়টি? 8টি। 8 গুণন 25 পয়সা সমান সমান 200 পয়সা। তাহলে 25 পয়সার মুদ্রা আছে 8টি, অর্থাৎ 8টি মুদ্রা থাকলে টোটাল মূল্য হয় 200 পয়সা। এবং তারপর আছে 10 পয়সা। 10 পয়সার মুদ্রা কয়টি আছে?
3টি, অর্থাৎ 3.30 পয়সা। ঠিক আছে, তাহলে এবার টোটাল বের করতে হবে। টোটাল মুদ্রা কয়টা আছে? 5 8 3 3 13 3 5 8 13 13 16, 16টা মুদ্রা আছে। ঠিক আছে, 16টা মুদ্রার মধ্যে টোটাল কত টাকা আছে? 250, 200, 450, 300, 480 পয়সা। ঠিক আছে, তাহলে 16টা মুদ্রার মধ্যে 480 পয়সা আছে, অর্থাৎ 480 পয়সার মধ্যে মুদ্রা আছে 16টা। এটা অনুপাতের হিসেবে, কিন্তু প্রশ্নে বলা আছে মোট টাকার পরিমাণ যদি 144 টাকা হয়। ঠিক আছে, ভালো করে বুঝবে, বলছে মোট টাকার পরিমাণ যদি 144 টাকা হয়, তাহলে 144 টাকার হিসেবে আমার মুদ্রা কতগুলো হতে পারে বা সেখানে আছে, তাহলে 144 টাকার মধ্যে মুদ্রা কতগুলো আছে এটা প্রথমে বের করতে হবে। তাহলে 144 এটা পয়সা করলাম। ঠিক আছে, 144 টাকা ছিল, তার সাথে 100 গুণ করলাম, পয়সাতে পরিণত করলাম। তাহলে 144 পয়সায় কতটা মুদ্রা আছে, মানে কতটা মুদ্রা আছে এটা বের করতে হবে। ঠিক আছে, কতটা মুদ্রা আছে, তাহলে লিখি ঐকিক নিয়মে। যদি লিখি 480 পয়সাতে মুদ্রা কয়টি আছে? 16টি। 1 পয়সার মধ্যে মুদ্রা থাকবে 16/480টি, এবং আমার বের করতে হবে 144 মানে 144 টাকা। 144 পয়সার মধ্যে 480 গুণন 144, 100 কাটা, 3 16 48, 3 8 3 4 12, 3 8 24, একটা শূন্য, সমান সমান 480টি। ঠিক আছে, তাহলে 144 টাকার মধ্যে মুদ্রা কয়টি আছে? 480টি। তাহলে বলছে, তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? 480টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রা চেয়েছে। তাহলে 480টির মধ্যে 50 পয়সার অনুপাতের হিসেবে 50 পয়সার মুদ্রা কয়টি? 5টি। এবং টোটাল কয়টি? মানে 16টির মধ্যে 5টি, তাহলে 16টির মধ্যে 50 পয়সার মুদ্রা আছে 5টি, এবং তাহলে 480টার মধ্যে মুদ্রা কয়টি আছে? এইভাবে করতে হবে। যদি ঐকিক নিয়মে করো তাহলে আমি বুঝে দিচ্ছি। লিখতে হবে 16টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রা আছে 5টি, একটির মধ্যে আছে 5/16টি, এবং টোটাল মুদ্রা হলো 480, মানে 144 টাকার মধ্যে মুদ্রা আছে কয়টি? 480টি মুদ্রার মধ্যে 480 দিয়ে গুণ করতে হবে। এটাই এই বাদিকে লিখেছিলাম। ঠিক আছে, তাহলে 480টির মধ্যে মানে 16টার মধ্যে 5টা, তাহলে 480টার মধ্যে কয়টা? 16 দিয়ে কাটলে 3 16 48, একটা শূন্য, 3 5 15, 150টি। এটাই তোমার অ্যান্সার। তাহলে 50 পয়সার মুদ্রা আছে 150টি, এইখানেও তাই হতো। ঠিক আছে, যদি প্রশ্নে বলতো 25 পয়সার মুদ্রা কতগুলো আছে, তাহলে 480 গুণন 16টার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে 8, উপরে 8 হতো, তাহলে 3 8 24, 240। একইভাবে যদি বলতো 10 পয়সার মুদ্রা কতগুলো আছে, তাহলে 16 বা এখানে 3 হতো, 3 3 90। ঠিক আছে, 90, 240 এবং 150 যোগ করে দেখবে এই 480 হবে। ঠিক আছে, বলছে একটি ত্রিভুজ, প্রথমে একটি ত্রিভুজ আছে এ বি সি। এ বি সি
প্রশ্নে নামটি ছিল এ বি সি, এইভাবে নাম দেওয়া ছিল, মানে এই সি কোণটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তোমাদের প্রশ্নের ছবিটি এরকম ছিল এ বি সি, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ দিয়েছিল। বলছে একটি ত্রিভুজের যার এসি 20 মিটার এবং এবি এক্স মিটার এবং বিসি 50 মাইনাস এক্স মিটার হয়, তবে এবি বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এসি 20 মিটার, এসি কোনটা এটা, এসি 20 মিটার এবং এবি এক্স মিটার, এবি দিয়েছে এক্স মিটার এবং বিসি দিয়েছে 50 মাইনাস এক্স মিটার, ঠিক আছে। 50 মাইনাস এক্স মিটার কি বের করতে বলেছে? বলছে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এক্স এর মান জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কি করে বুঝলাম? একটা 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। যেটা সমকোণ থাকে, সমকোণের বিপরীত বাহুর নাম হয় অতিভুজ। এই অতিভুজই সব থেকে বড় বাহু, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে একটা সূত্র আসে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সব সময় মনে রাখবে, অনেক অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে যদি অতিভুজ বের করতে বলে, সাপোজ ধরলাম অতিভুজ বের করতে বলছে, স্কয়ারের জন্য রুট হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। যদি লম্ব বের করতে বলে তাহলে হবে রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এবং যদি ভূমির মান জানতে চায় তাহলে হবে রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ঠিক আছে। যদি একটু শর্টকাট বলে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করো। যদি অতিভুজ জানতে চায়, মনে করো অতিভুজটা বড় বাহু না ছোট বাহু? বড় বাহু। যদি বড় বাহুর মান জানতে চায় তাহলে রুট ওভারের ভিতরে লম্ব আর ভূমির বর্গের যোগ হবে, এবং যদি লম্ব বা ভূমির মধ্যে যে কোনো একটা জানতে চায় তাহলে মনে করবে বড় বাহুর থেকে ছোট বাহু বিয়োগ করতে হবে, তাহলে হবে, যদি লম্ব জানতে চায় তাহলে হবে অতিভুজ স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হবে, আর যদি ভূমি জানতে চায় তাহলে হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো কার মান জানতে চাই? এবি। তাহলে এবি দেখলাম কি আছে, এক্স এর মান জানতে চেয়েছে, তাহলে এখানে যেটা লিখেছি অতিভুজের মান জানতে চেয়েছে, তাহলে ঠিক আছে, এক্স সমান সমান রুট ওভার, ঠিক আছে, লম্ব, লম্ব কোনটা? এটা লম্ব, এটা ভূমি। লম্ব কত হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার প্লাস ভূমি কত 50 মাইনাস এক্স তার স্কয়ার, ঠিক আছে। তাহলে 20 স্কয়ার মানে কত 400 প্লাস 50 মাইনাস এক্স এর হোল স্কয়ার আছে। এবার কি করবে? এটা মনে করো সূত্রে ফলাবে a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার, a মানে 50 এর স্কয়ার, তাহলে 5 5 25, দুইটা শূন্য, a স্কয়ার মাইনাস 2ab, 2 একবারে লিখি 2 ইনটু ab, a মানে 50, তাহলে 50 দুগুণে 100 এবং b x, তাহলে 100x প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার, ঠিক আছে। এটা হলো, তারপর কি হবে? তাহলে এটা x সমান সমান এটা হলো। এবার ডান দিকে যে রুট ওভার আছে, এই রুট ওভারের জন্য এই এক্স স্কয়ার দিলে মনে করো রুট ওভারের জন্য স্কয়ার হয়, রুট ওভার তুললে বাঁ দিকে এসে স্কয়ার হয়, আবার স্কয়ার তুললে রুট ওভার হয়। তাহলে 400 আর 2500 কত হয় 2900, ঠিক আছে, মাইনাস 100x প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। বাঁ পাশে এক্স স্কয়ার এবং ডান পাশে এক্স স্কয়ার আছে এবং চিহ্ন একই আছে, অর্থাৎ বাদ যাবে। যদি এটা বাদিকে নয়, এটা প্লাস আছে এসে কিন্তু মাইনাস হবে, এক্স স্কয়ারের সাথে মাইনাস হবে এক্স স্কয়ার, তাহলে বিয়োগ করলে 0 হবে, সেজন্য বাদ দিয়ে দিলাম। তাহলে
মাইনাস 100x, কার মান বের করতে হবে? x এর মান, যার মান বের করতে হবে সেটা বাদ দিকে আনতে হবে, মাইনাস 100x এদিকে আনলে হবে প্লাস 100x সমান সমান 2900। ঠিক আছে, তাহলে x সমান সমান 100 তে 2900 ভাগ করলে অথবা দুইটা শূন্য কাটা, অ্যান্সার হলো 29 মিটার। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো, দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে এসেছে এবং লাভ ক্ষতির চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সমস্ত পরীক্ষায় লাভ ক্ষতি থেকে একটা থেকে দুইটা অঙ্ক থাকেই। ঠিক আছে, তাহলে লাভ হয় এবং ক্ষতি হয়। লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বের হয়, এবং ক্রয় মূল্য যখন বেশি হবে এবং বিক্রয় মূল্য কম হবে তখন হবে তোমার ক্ষতি। ঠিক আছে, এখানে ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য কি ধরলাম? x টাকা ধরলাম। তোমাকে প্রথমে আমি ব্রড প্রসেস বলছি, তারপর আমি শর্টকাট প্রসেসটা বলে দেব। ঠিক আছে, ক্রয় মূল্য x টাকা ধরলাম। এবার কত টাকায় বিক্রি করছে? 1754 টাকায় বিক্রি করে লাভ হয়েছে। তাহলে লাভ মানে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে লাভ। 1754 টাকায় বিক্রি করলে লাভ হলো এই টাকাটা, 1754 থেকে এক্স বাদ দিলে লাভ। বলছে যত লাভ হয় এবং 1492 টাকায় বিক্রি করলে সেই টাকায় ক্ষতি হয়, মানে যত লাভ হয় এবং সেই একই পরিমাণ ক্ষতি হয় তাহলে টাকাটা সেম হবে, সেজন্য সমান সমান হলো। তাহলে ক্ষতি হয়, তাহলে বিক্রয় করছে 1492, বিক্রয় মূল্যটা অবশ্যই কম হবে এবং ক্রয় মূল্যটা বেশি হবে, তখনই ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য প্রথমে লিখলাম, ক্রয় মূল্য মাইনাস 1492। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য এক্স এর মান বের করতে হবে, মাইনাস এক্স, এদিকে এসে কি হবে? মাইনাস এক্স সমান সমান মাইনাস 1492, আর এটা ওদিকে গেলে মাইনাস 1754। তাহলে মাইনাস 2x সমান সমান মাইনাস 1400 আর 1700 কত হবে? 3100। আর এটা কত হবে? 90 আর 50 140, 3240 আর 6 অর্থাৎ 3246 হবে। ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x সমান সমান 2 দিয়ে ভাগ করলে কত হবে? 32 অর্ধেক 1600। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার, এটাই ক্রয় মূল্য। ঠিক আছে, আর শর্টকাট কিভাবে করবে? যদি এই ধরনের অঙ্ক থাকে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য লাভ ক্ষতির সমান হয়, তখন কি করবে? এই 1492 মানে এই 1492 এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা যোগ করে দেবে, 2 দিয়ে ভাগ করে দেবে, 6 5 14 3246 এবং তাকে 2 দিয়ে ভাগ করবে, ওটি অ্যান্সার। এটা শর্টকাট, এটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে মানে এত প্রসেস তোমাকে করতে হবে না, এটা অঙ্ক করতে করতে অলরেডি অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, পরটা কি বলেছে? 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টি সংখ্যার গড় 17 হয়, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? কয়টি সংখ্যা বলতে? 6টি। 6টি সংখ্যার গড় 17। গড় কথার অর্থ হলো এই যে এখানে 6টি সংখ্যা বলেছে, এই প্রতিটি সংখ্যায় 17 করে। ঠিক আছে, তাহলে 6টি সংখ্যা কত হবে? তাহলে 6 দিয়ে এই 17কে গুণ করতে হবে, সেটাই হবে সেই 6টি সংখ্যার যোগফল বা সমষ্টি। তাহলে 17কে 6 দিয়ে গুণ করতে হবে। গুণটা কিভাবে করবে দেখো, মানে একটু আলাদা প্রসেস। 17 মনে করো 10 আর 7কে 10 যোগ 7 17 হয়, তাই না? 6 দিয়ে গুণ করে 6 10 60 আর 6 7 42, তাহলে 60 আর 40 100, 2 102। ঠিক আছে, এইভাবে করবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং একটা কনফিডেন্স পাবে। আরেকবার বলছে 6 10 60, মনে করো 17কে 2 ভাবে ভাঙলে, কারণ যে কোনো সংখ্যাকে 10 বা 100 বা 1000 দিয়ে গুণ করা সহজ হয়, তাহলে 10 আর 7 ভাঙলে 6 দিয়ে গুণ করলে 6 10 60, 6 10 60 আর এটা
6 7 6 7 42, তো 60 আর 42 কত হলো 102। এটাই হবে 6টি সংখ্যার গড়। ঠিক আছে, 6টি সংখ্যার গড় বলেছে 17, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এখানে 17 করে আছে। চল 6 দিয়ে গুণ করতে হবে তাহলে, অর্থাৎ যত গড় থাকে গড়কে, মোট গড়কে যতগুলো সংখ্যা থাকে সংখ্যা দিয়ে গুণ করলে মানে সমষ্টি পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী পার্টে আমি পরের অঙ্কগুলো করাবো। তাহলে সবাই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। আমি সেইভাবে পরবর্তী ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।